অজানা শক্তির গল্প। আপনারা কি কখনো এমন কোনো শক্তির মুখোমুখি হয়েছেন যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়? মানে ধরুন, আপনি ঘরে একা, কিন্তু হঠাৎ মনে হলো আপনার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। ঘাড়ের কাছে কারো নিঃশ্বাসের শব্দ পাচ্ছেন, কিন্তু পেছনে ফিরে কাউকে দেখতে পেলেন না। বিজ্ঞান হয়তো বলবে এটা মনের ভুল, কিন্তু সব সময় কি তাই? আজ আমি আপনাদের আমার জীবনের এমন এক অভিজ্ঞতার কথা বলবো, যা শোনার পর অজানা শক্তি নিয়ে আপনাদের ধারণাটাই হয়তো বদলে যাবে। এই ঘটনাটা কোনো বইয়ের গল্প নয়, এটা আমার সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত সত্য, যা আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে আমাদের এই চেনা পৃথিবীর বাইরেও আরেকটা জগৎ আছে। ঘটনাটা ঘটেছিল বছর দুয়েক আগে। আমি তখন শহরের কোলাহল থেকে দূরে একটু নিরিবিলিতে কয়েকটা দিন কাটানোর জন্য আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামটা পাহাড়ি এলাকার কাছে, বেশ সুন্দর, কিন্তু রাতের বেলা অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে আসে সেখানে। আমাদের পুরনো দোতলা বাড়িটা গ্রামের একদম শেষ মাথায়, আর তারপরেই শুরু হয়েছে ঘন জঙ্গল। ছোটবেলা থেকেই শুনে আসছি ওই জঙ্গলটা নাকি ভালো না। মুরব্বীরা বলতেন ওটা নিষিদ্ধ জঙ্গল, কিন্তু আমি তো আধুনিক যুগের মানুষ, ওসব কথায় কান দিইনি। প্রথম দুদিন বেশ ভালোই কাটল, কিন্তু তৃতীয় দিন রাতে যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেদিন ছিল অমাবস্যা, চারপাশটা যেন অন্ধকারে গিলে খেয়েছে। আমি আমার ঘরের জানালায় দাঁড়িয়ে বাইরের জঙ্গলের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম জঙ্গলের ভেতর থেকে একটা নীলচে আলো জ্বলে উঠল। প্রথমে ভাবলাম হয়তো জোনাকি পোকা বা কেউ টর্চ জ্বালাচ্ছে, কিন্তু না, আলোটা স্থির হয়ে আছে। কৌতূহল মানুষের সবচেয়ে বড় শত্রু, এটা সেদিন বুঝেছিলাম। আমি একটা টর্চ হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, দেখি তো ব্যাপারটা কি। বাড়ির পেছনের দরজা দিয়ে জঙ্গলের রাস্তায় পা বাড়ালাম। শুকনো পাতার উপর আমার পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। যতই এগোচ্ছি মনে হচ্ছে বাতাস যেন ভারী হয়ে আসছে, একটা অদ্ভুত গুমোট ভাব। সেই নীল আলোটা লক্ষ্য করে আমি এগোতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা বিশাল পুরনো বটগাছের সামনে এসে দাঁড়ালাম। আলোটা ওই গাছের গোড়া থেকেই আসছিল। কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। গাছের গোড়ায় মাটির ওপর পড়ে আছে অদ্ভুত আকৃতির একটা পাথর। পাথরটা থেকেই ওই নীল আভা বের হচ্ছে। আমি হাত বাড়িয়ে পাথরটা ছুঁতে গেলাম। যেই না আমার আঙুল পাথরে লাগলো, সাথে সাথে মনে হলো আমার শরীরের ভেতর দিয়ে একটা অদ্ভুত শক্তি বয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আমার চারপাশের পরিবেশটা বদলে গেল। এতক্ষণ যে পোকার ডাক বা বাতাসের শব্দ ছিল, সব হঠাৎ থেমে গেল। একদম পিনপতন নীরবতা। মনে হলো আমি যেন পৃথিবীর বাইরে অন্য কোনো জগতে চলে এসেছি। তখনই আমার কানে এলো একটা ফিসফিসানি শব্দ। কেউ যেন খুব নিচু স্বরে আমার নাম ধরে ডাকছে। আমি চমকে চারপাশটা দেখলাম, কেউ নেই। আবার সেই ডাক। এবার মনে হলো শব্দটা আসছে মাটির নিচ থেকে। অনেকেই ইউটিউবে নিষিদ্ধ জঙ্গলের রহস্য নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু বিশ্বাস করুন, ক্যামেরার পর্দায় দেখা আর বাস্তবে সেই অনুভূতির মধ্যে আকাশ পাতাল তফাত। আমি ভয় পেলেও জায়গাটা ছেড়ে নড়তে পারছিলাম না। মনে হচ্ছিল ওই পাথরটা আমাকে চুম্বকের মতো আটকে রেখেছে। হঠাৎ খেয়াল করলাম পাথরটার গায়ে কিছু অদ্ভুত সংকেত খোদাই করা। সেগুলো সাধারণ কোনো ভাষা নয়। আমি একদৃষ্টে তাকিয়ে রইলাম। হঠাৎ করেই জঙ্গলের ভেতর থেকে একটা দমকা বাতাস এলো, আর সেই বাতাসের সাথে এলো একটা পচা গন্ধ। মনে হলো যেন অনেক দিন আগের মরা কোনো কিছুর গন্ধ। আমার বুকের ধড়ফড়ানি বেড়ে গেল। আমি বুঝতে পারলাম এখানে থাকাটা আমার মোটেও উচিত হচ্ছে না। আমি পাথরটা ফেলে দিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। আমি নড়তে পারছি না। ঠিক তখনই গাছের আড়াল থেকে একটা ছায়া মূর্তি বের হয়ে এলো। আবছা অন্ধকারে তার চেহারা বোঝা যাচ্ছিল না, শুধু দুটো জলজলে চোখ দেখা যাচ্ছিল। মূর্তিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমার মনে পড়ে গেল গ্রামের সেই পুরনো লিজেন্ডের কথা, যে এই জঙ্গলে একসময় এক সাধক থাকত, যে নাকি কোনো এক অদৃশ্য শক্তির রহস্য ভেদ করতে গিয়ে নিজেই সেই শক্তির দাস হয়ে গিয়েছিল। তবে কি এই ছায়ামূর্তি সেই সাধকের অতৃপ্ত আত্মা? মূর্তিটা আমার একদম কাছে চলে এলো। সে কোনো কথা বলল না, শুধু হাতটা বাড়িয়ে আমার কপালের দিকে আনলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম।
ভাবলাম আজই বোধহয় আমার শেষ দিন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে আমাকে স্পর্শ করল না, শুধু আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, যা নিজের নয় তা ছুঁতে নেই। এই কথাটা শোনার সাথে সাথেই একটা বিকট শব্দ হলো, যেন আকাশ ভেঙে পড়ল। আমি ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়লাম। জ্ঞান ফেরার পর দেখি আমি আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। সকাল হয়ে গেছে, জানলা দিয়ে রোদ আসছে। আমি ধড়ফড় করে উঠে বসলাম, ভাবলাম সব কি স্বপ্ন ছিল? কিন্তু না, আমার হাতে তখনও লেগেছিল সেই জঙ্গলের কাদা, আর পকেটে হাত দিতেই শিউরে উঠলাম। সেই অদ্ভুত পাথরটা আমার পকেটে! আমি তো পাথরটা ওখানেই ফেলে এসেছিলাম, তাহলে এটা আমার পকেটে এলো কি করে? ভয়ে আমার হাত কাঁপতে লাগলো। আমি জানতাম না এই পাথরটা কি বা এর ক্ষমতা কি, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে আমি নিজের অজান্তেই কোনো এক বিপদকে সাথে করে নিয়ে এসেছি। সেই দিন দুপুর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। দুপুরে খেতে বসেছি, হঠাৎ ভাতের থালাটা নিজে থেকেই টেবিল থেকে পড়ে গেল, অথচ কেউ সেটাতে ধাক্কা দেয়নি। বিকেলে টিভি দেখছিলাম, হুট করে চ্যানেল পাল্টে গেল। রিমোটটা আমার হাতের বাইরে ছিল। আর রাতে যা হলো সেটা ছিল সবচেয়ে ভয়াবহ। আমি বাথরুমে ঢুকে আয়নার দিকে তাকালাম, দেখি আমার পেছনে সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে পেছনে ফিরলাম, কিন্তু কেউ নেই। আবার আয়নায় তাকালাম, দেখি আয়নার কাঁচে বাষ্প জমে আছে, আর সেখানে আঙুল দিয়ে লেখা, ফেরত দিয়ে আয়। আমার আর বুঝতে বাকি রইল না যে ওই পাথরটাই সব সমস্যার মূল। ওটা একটা অভিশপ্ত বস্তু। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতেই ওটা ফেরত দিয়ে আসব। কিন্তু সাহস সঞ্চয় করা খুব কঠিন ছিল। অনেকেই হয়তো ভাবছেন, কেন আমি দিনের বেলা গেলাম না? আসলে ওই শক্তিটা আমাকে দিনের আলোয় বের হতে দিচ্ছিল না। যতবারই দরজার দিকে যাচ্ছিলাম, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। একমাত্র রাত হলেই শরীরটা একটু স্বাভাবিক লাগছিল। রাত যখন 12টা, আমি পাথরটা হাতে নিলাম। ওটা তখন আগুনের মতো গরম হয়ে আছে। আমি আবার সেই জঙ্গলের পথে পা বাড়ালাম। এবার আর কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু আমার হৃৎপিণ্ডের ধপধপ শব্দ। সেই বটগাছের নিচে পৌঁছে আমি পাথরটা মাটিতে রাখলাম। হাত জোড় করে মাফ চাইলাম। বললাম, আমার ভুল হয়েছে, আমি না জেনে এটা নিয়েছিলাম, আমাকে মুক্তি দিন। পাথরটা মাটিতে রাখার সাথে সাথেই সেই নীল আলোটা দপ করে নিভে গেল, আর সেই ছায়ামূর্তিটা আবার গাছের আড়াল থেকে উকি দিল। তবে এবার তার চোখে কোনো হিংস্রতা ছিল না। সে শুধু মাথাটা সামান্য নেড়ে আমাকে চলে যাওয়ার ইশারা করল। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে একবারও পেছনে তাকাইনি। বাড়িতে ফিরে আমি দরজা জানলা সব বন্ধ করে দিলাম। সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন সকালেই আমি গ্রাম ছেড়ে শহরে চলে আসি। আর কখনো ওই গ্রামে যাইনি। সেই পাথরটা এখনও হয়তো ওই বটগাছের নিচে পড়ে আছে, অপেক্ষা করছে পরবর্তী কোনো কৌতূহলী মানুষের জন্য। আমি জানি আপনারা হয়তো অনেকেই মহস্যময় শক্তির সত্য ঘটনা বা এই ধরনের গল্প বিশ্বাস পারেন না। আমিও করতাম না, কিন্তু যে ভুক্তভোগী সে জানে এর যন্ত্রণা। বিজ্ঞান দিয়ে সব কিছুর ব্যাখ্যা হয় না। আমাদের এই চেনা জগতের সমান্তরালে হয়তো আরও অনেক জগৎ আছে যেখানে আমাদের প্রবেশ নিষেধ, আর সেই নিষেধ অমান্য করলে তার চড়া মূল্য দিতে হয়। আমার জীবনে আর কখনো আমি কোনো অচেনা জিনিস, বিশেষ করে কোনো পুরনো বা অদ্ভুত দেখতে বস্তুতে হাত দিই না, কারণ আমি জানি কিছু কিছু জিনিস আছে যা সুপ্ত থাকাই ভালো। তাকে জাগিয়ে তুললে পরিণাম কি হতে পারে তা আমি হাড়ে মজ্জায় টের পেয়েছি। তাই আপনাদেরও সাবধান করছি, পথে ঘাটে বা কোনো পুরনো জায়গায় অদ্ভুত কিছু দেখলে কৌতূহল সংবরণ করবেন। সব রহস্যের সমাধান করতে যাবেন না। কিছু রহস্য থাকাই ভালো। আজকের এই ঘটনাটা হয়তো আপনাদের কাছে শুধুই একটা গল্প মনে হতে পারে, কিন্তু সেদিন রাতে জঙ্গলের ওই নিস্তব্ধতা, সেই ছায়ামূর্তি আর ওই পাথরের স্পর্শ, সব কিছু আমার স্মৃতিতে আজও জীবন্ত হয়ে আছে। মাঝে মাঝে এখনও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় সেই নীল আলোটা বুঝি আমার জানলার বাইরে জ্বলছে। ভয় লাগে, খুব ভয় লাগে, কিন্তু আমি জানি আমি বেঁচে গেছি। হয়তো ভাগ্য ভালো ছিল তাই। কিন্তু সবাই কি ফেরে? বন্ধুরা, আজকের এই হাড় হিম করা অভিজ্ঞতার গল্পটি আপনাদের কেমন লাগলো? আমার এই ঘটনাটি যদি আপনাদের মনে সামান্যতম ভয়ের অনুভূতি তৈরি করে থাকে, বা আপনারা যদি বিশ্বাস করেন যে এই পৃথিবীতে সত্যিই আমাদের অজানা অনেক শক্তি বিরাজমান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথেও কি কখনো এমন অদ্ভুত বা ব্যাখ্যাহিত কোনো ঘটনা ঘটেছে? সেটাও আমাদের জানাতে ভুলবেন না।
আমি সবসময় চেষ্টা করি আমার জীবনের বা আমার শোনার সেরা ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক আমাকে নতুন গল্প বলার উৎসাহ যোগায়। আর আপনি যদি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।